ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা মাধ্যমিকে বিগত বছরগুলিতে পাটিগণিত চ্যাপ্টারগুলি থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন এসেছে তা নিয়ে আলোচনা করব। পাটিগণিতে যে সমস্ত চ্যাপ্টার আছে তা হলো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার। এই সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে, তোমরা এগুলো ভালো করে দেখো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, পাটিগণিতে চলো আমরা প্রথমে সরল সুদের চ্যাপ্টারটা করি। প্রথমেই 2020 সালের একটা অঙ্ক বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আসল সমান সমান আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল অর্থাৎ আই প্লাস পি 2x টাকা হবে। তাহলে শুধু সুদটা কত হবে? 2x মাইনাস এক্স। কেন? সুদ আসল মিলে 2x আর শুধু আসল এক্স, তাহলে বিয়োগ করে দিলেই পাবো 2x মাইনাস এক্স সমান সমান এক্স টাকা। সময় কত দেয়া আছে? সময় দেয়া আছে টি সমান সমান 10 বছর, 10 ইয়ার। বার করতে হবে কি? সুদের হার জিজ্ঞাসার চিহ্ন। আচ্ছা, আমরা সরল সুদের চ্যাপ্টারের একটা সূত্র জানি, একটাই সূত্র আছে যে আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। এই সূত্রে দেখবে সব অঙ্ক হয়ে যাবে। আয়ের মান কত দেয়া আছে? সুদ এক্স। পি কত দেয়া? সেটাও এক্স। আর কত বার করতে হবে? আরই লিখে দিলাম। টি 10 বছর দেয়া আছে বাই 100। এক্স এক্স আউট, দুদিক থেকে শূন্য শূন্য কাটা, তাহলে আর এর মান কত পেলাম আমরা? 10। কোনাকুনি গুণ করলে এদিকে 1 আছে, 10 এককে 10 হবে, আর সমান সমান 10, 10%। তাহলে এটাই কিন্তু উত্তর। তারপর আবার দেখো 2020 সালে আর একটা অঙ্ক পড়েছে, বলছে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত। আচ্ছা দেখো, আমরা আসল পি সমান সমান এখানে তাহলে 5x ধরে নিলাম, আর সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসল, সেই সুদ আসল দেয়া আছে আই প্লাস পি 6x। কেন ধরলাম এরকম? দেখো বলেছে আসল 5 আর সবৃদ্ধিমূলের জন্য 6 অনুপাতে, তাহলে আসলটা আমরা 5x ধরতে পারি, সুদ আসলটা 6x ধরতে পারি। এখান থেকে শুধু সুদ বার করতে গেলে 6x থেকে 5x বাদ দেবো, তাহলে x টাকা হলো। এগুলো সব টাকা, এত টাকা এত টাকা এত টাকা। সময় দেয়া আছে, সময় টি সমান সমান দেয়া আছে 5 বছর। আচ্ছা, সুদের হারটা জিজ্ঞাসা করেছে। আবার আমরা ওই সূত্রে করি, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। এখন আয়ের মান কত? আয়ের মান এখান থেকে পাবো সুদ যেটা এক্স, পি 5x ইন্টু আর তো আমাদের বার করতে হবে তাই না? টি টি হচ্ছে এখানে 5 বছর বাই 100। এক্স এক্স কাটা, 5 কুড়ি সব, 4 5 20। তাহলে এদিকে 1 আছে, কোনাকুনি গুণ করে দিলে কি পাবো? আর সমান 4%। এটাই কিন্তু অ্যান্সার। একই রকম অঙ্ক 20 সালে দুটো অঙ্ক, ঠিক আছে। তারপরে চলো 2019 সালের অঙ্ক একটা বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে সুদের হারটা দেয়া, আর সমান সমান কত? 5%। কত টাকার মাসিক সুদ, তার মানে আসল বার করতে হবে তাই না? আসল পি সমান সমান আমরা সেটা এক্স ধরে নিলাম, এটা বার করতে হবে জিজ্ঞাসার জন্য। আচ্ছা, বলেছে মাসিক সুদ, সুদ হচ্ছে আমাদের 1 টাকা, আর সময় হচ্ছে মাসিক সুদ বলেছে যেহেতু, তাহলে সময় 1 মাস। 1 মাসকে আমরা কীভাবে লিখতে পারবো? 1/12 বছর। এবার আমরা আবার সূত্রে চলে যাব। একটাই সূত্র বলেছি, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। আয়ের মান কত? 1 টাকা। পি কত? এক্স, সেটা বার করতে হবে আমাদের। আর কত? 5। আর টি মানে সময় 1/12 ইন্টু নিচে 100 ছিল তাই না? তাহলে এখান থেকে 5 কুড়ি হলো, এক্স সমান সমান কত হবে? এখানে 12 দুগুণ 24, 240। এটাই অ্যান্সার, 240 টাকা।
ঠিক আছে, তো বোঝা যাচ্ছে আশা করি। দেখো 2018 সালে পড়েছে, বলছে যে বার্ষিক 10% সরল সুদের হারে টাকার 2 মাসের সুদ। তো আমরা করি, এখানে আর মানে কি আছে, 10% দেয়া আছে সুদের হার, তাই না? সরল সুদের হারে টাকার, তার মানে আসল কত দেয়া, রুপিস, মাস, তাহলে সময় কত দেয়া, সময়টি সমান সমান দেয়া আছে b/12, বছরে চলে গেলাম, যেহেতু মাসে দেওয়া ছিল, আমরা অঙ্কগুলো বছরেই করি। আচ্ছা, মাসের সুদ মানে জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা অঙ্কটা করি। সেই আমরা যে সূত্রটা জানতাম যে I = PRT/100। এখানে এর মান বার করতে হবে। পি কত দেয়া, PA, আর কত, আর হচ্ছে 10, টি কত, B/12 ইন্টু 100। তাহলে এখানে দেখো 10, একটা শূন্য কাটা, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, AB/120। এটাই কিন্তু অ্যান্সার হবে, কারণ চেয়েছে সুদ কত। তাহলে AB/120 মানে এই অপশানটা আমাদের ঠিক। ঠিক আছে, এটা 2018 সালের কোশ্চেন। 2018 সালে আরও একটা কোশ্চেন পড়েছে, বলছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের বছরের সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। আচ্ছা, সুদের হার কত তাহলে 8%, সময় টি সমান কত, বছর, ইয়ার, সুদ মানে কত দেয়া আছে, PNR/25, মূলধন বার করতে হবে। সেই মূলধন পি সমান আমরা এক্সট্রা ধরে নিলাম, এটা বার করতে হবে। এবার দেখো, আমরা জানি কি I = PRT/100, সব একই সূত্রে হবে। এর মান কত দেয়া, PNR/25। আচ্ছা, ক্যাপিটাল পি যেটা কিনা আসল, সেটা আমরা এক্স ধরে নিয়েছি, এটার মানই বার করতে হবে। আর কত, আরই দেয়া, সুদের হারটা আরই দেয়া, টি এ যায় বসে যাবে, কারণ টিটা দেয়া, /100। এখান থেকে তুমি আর আউট করো, এন আউট করো, যেহেতু দুটোই উপরে আছে। 25 আর 100 কেটে দিলে 4 হচ্ছে। তাহলে আমাদের দরকার তো এক্স সমান কি পাচ্ছি, কোনাকুনি গুণ করে দিলে এখানে 1, x = 1, আর 4 × p, 4p, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে মূলধনের পরিমাণ কত, 4p টাকা। ঠিক আছে, এরপরে 7 দাগ, 2018 সালেই পড়েছে এটা, বলছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায়, মানে কমে গিয়েছে না, কিছুটা কমে গিয়েছে, 1.4% কমে গিয়েছে। বার্ষিক আয় 60 টাকা কম হয়। আমি ধরে নিচ্ছি ও যে সুদটা পায় সেটাই ওর আয়, তাই না? তাছাড়া আর আয় কী হবে এর, এখানে তো এমন কিছু বলেনি, এখানে যে সুদটা পাচ্ছে সেটাই আয়। তাহলে সুদের হার কমেছে কত, সুদের হার কমে, কতটা কমে আমরা দেখি, 4 - 3 × 4 = 12, 15/4, এত পার্সেন্ট কমেছে সুদের হার। তার মানে দেখা যাচ্ছে 16 - 15/4, মানে 1/4% সুদের হার কমে গিয়েছে। তার জন্য আয় কত কমেছে, 60 টাকা, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1/4% এর পরিমাণ হচ্ছে কত, 60 টাকা। তাহলে 1%-এর পরিমাণ কত হবে, 60 × 4/1, এত টাকা। আর 100%-এর পরিমাণ কত হবে, 60 × 4 × 100, এত টাকা। তার মানে 24,000 টাকা। এটাই কিন্তু ওর আয় ছিল, কারণ 100% করে আমরা দেখলাম যে 24,000 টাকা, এটাই ওর আয় তাহলে। এবার যে অঙ্কটা পড়েছে 2017 সালে, বলছে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ আসল, তার অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত। তো এখানে দেখো, আসল পি সমান সমান আমরা 25x ধরে নিতে পারি, এত টাকা। আচ্ছা, I+P মানে সুদ আসল আমরা ধরে নিতে পারি 28x টাকা। কেন, যেহেতু আসলের অনুপাত 25 আর সুদ আসলের অনুপাত 28। এখান থেকে সুদ সমান সমান আমরা কী পাবো, বিয়োগ করতে হবে। 28x হলো সুদ আসল, আর শুধু আসল হলো 25x, এ দুটো আমরা বিয়োগ করে দিলাম, দিলে পেলাম 3x টাকা, তাই না? বলেছে বার্ষিক সুদের হার, তার মানে টি কিন্তু 1 বছর।
আর চাইছে যে আর সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, তাহলে P25x I3x T1 আর আর এরটা জিজ্ঞাসার চিহ্ন। এখান থেকে আমরা সূত্র যেটা জানতাম সেটাই ব্যবহার করব, I is equal to PRT/100। I কত দেয়া 3x, P কত 25x, আর বার করতে হবে T 1 বছর বাই 100। এখান থেকে এক্স এক্স আউট করে দিলাম, 4 25 100 কেটে দিলাম, তাহলে আর সমান কত বেরোচ্ছে, কোনাকুনি গুণ করে দিলে 3 4 12, 12%, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরে 9 দাগ দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি বলে দিই। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার একই 1 বছরের জন্যে, বলছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান। 1 বছর হলে আমরা বলতে পারবো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, কিন্তু যদি 2 বছর হয়, 1 বছরের থেকে বেশি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না। কেন? ওই 1 বছর পরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সুদটা হলো সেটা আবার সুদের সুদ হতে শুরু করে, সরল সুদের ক্ষেত্রে কিন্তু তেমন হয় না। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 100 টাকায় 10 টাকা সুদ হয়, তাহলে বছরের শেষে সরল সুদের ক্ষেত্রে আমরা 10 টাকাই পাবো, 2 বছরের শেষে 20 টাকা পাবো। কিন্তু চক্রবৃদ্ধিতে কি হবে, ওই যে প্রথম বছরের শেষে 10 টাকা পেলাম, সেটা ওই 10 টাকার আবার সুদ হবে। তাহলে শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রেই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। ঠিক আছে, এটা নিয়ে চক্রবৃদ্ধি চ্যাপ্টারে আবারও এরকম কোশ্চেন আছে, তখন আবারও ডিটেলসে বলা যাবে। 10 দাগ দেখো, বলছে সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে শতকরা সুদের হার কত? খুব ভালো কথা, আমরা আসল পি সমান সমান 9,999 টাকা পেয়ে গেছি, যেটাকে আমরা এক্স ধরে নিই, এটা সমান সমান এক্স ধরলাম। তাহলে সুদে মূলে দ্বিগুণ, তাহলে আই প্লাস পি কত 2x, তার মানে আই সমান কত হবে 2x মাইনাস এক্স, এক্স এত টাকাই লিখছি বারবার, এটাও টাকা এটাও টাকা। এবার 10 বছরে মানে টি হচ্ছে 10 বছর, চেয়েছে কি শতকরা সুদের হার, আরেকটা জিজ্ঞাসার জন্য বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু PRT/100, তাহলে এখানে আই কত এক্স, আমরা এই 9,999টা এক্স ধরেছিলাম কায়দা করে, না হলে আবার গুণ করতে হতো 2 দিয়ে, ওই জন্যে। তাহলে আই সমান এক্স, পি সমান এক্স ইন্টু, আর বার করতে হবে টি এর জায়গায় 10 আর নিচে 100, এক্স এক্স আউট, তাহলে এদিকে 1 আছে আর কি, 0 0 কাটা, কোনাকুনি গুণ করে দিলে আর সমান সমান 10%, তাহলে এটাই অ্যান্সার হবে, শতকরা সুদের হার কত 10%। এরপরে চলো 11 দাগ, বলছে আসল ও 1 বছরের সুদ আসল 20:21। আবারও দেখো পি সমান সমান আমরা 20x ধরে নিচ্ছি, তাহলে আই প্লাস পি সমান সমান কত 21x, কেন সুদ আসল বলেছে 21, এত টাকা এত টাকা। এবার দেখো তাহলে আমাদের সুদ কত বেরোবে, সুদ বেরোবে 21x মাইনাস 20x টাকা, তার মানে x টাকা। বলেছে বার্ষিক সুদের হার, তার মানে টিটা আমরা 1 বছর ধরবো, 1 ইয়ার। বার করতে হবে আমাদের কি, আমাদের বার করতে হবে যে আর সমান সমান জিজ্ঞাসার জন্য বার্ষিক সুদের হার চেয়েছে, সেই আবার একই আই ইজ ইকুয়াল টু PRT/100, আইয়ের জায়গায় এক্স বসালাম, পি এর জায়গায় 20x বসাবো, কারণ এবার 20x, আরটা বার করতে হবে T1/100, এক্স এক্স আউট, তাহলে এদিকে 1 পড়ে আছে, পাস করিং 100, কোনাকুনি গুণ করে দিলে আর সমান 5%, তাহলে সুদের হার কত 5%, এটা 2015 সালে কোশ্চেন। ঠিক আছে তো, তারপরে 2014 2005 একই অঙ্ক দুবার পড়েছে, দেখো কি অঙ্কটা বলছে যে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তো আমরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে 8টা জিজ্ঞাসা চিহ্ন, 5 বছরে টি হচ্ছে 5 বছর, আসলটা ধরে নিচ্ছি, আসলটা আমরা এক্স ধরলাম, বলেছে সুদ আসলের 1/4 অংশ, তাহলে সুদ কত পি, এটা সুদ আই সমান সমান হচ্ছে আসল যা তার 1/4 অংশ, মানে x/4। এবার আবারও বসিয়ে দিই আই ইজ ইকুয়াল টু PRT/100, তার মানে আয়ের মান তো x/4,
পি কত এক্স ইন্টু আর আমাদের বার করতে হবে টি কত 5/100, এক্স এক্স আউট, 5 ইন্টু 20 100, তাহলে আর সমান সমান কত দাঁড়ালো? এধারে 4 আছে, 20 ওই ধারে গেলে উপরে গেল, 4 × 5 = 20, 5%। এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা চক্রবৃদ্ধি চ্যাপ্টারের উপরে অঙ্ক করব। বলছে যে 2009 সালে পড়েছে, ভালো করে বুঝবে এটা। একই সুদের হারে নির্দিষ্ট আসলের উপর 2 বছরে সরল সুদ ও 1 বছর পর্ববিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে ড্যাশ সুদের পরিমাণ কম হবে, কোনটা কম হবে? 1 বছর পর্ব মানে যে চক্রবৃদ্ধিটা হয়, সুদের সুদ হয় 1 বছর পরে গিয়ে। এবার যদি আমরা 2 বছরের জন্য করি, তাহলে বলছে যে সরল সুদটা বেশি হবে না চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। কোনো টাকা আমি 2 বছরের জন্য খাটালাম, তাহলে 2 বছরে সরল সুদ বেশি না চক্রবৃদ্ধি সুদ বেশি, এই একটা অঙ্ক। আর 2017 সালে অঙ্ক বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে? 1 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান। কেন? দেখো, ধরা যাক একটা আসল 100 টাকা, সেটা আমরা 1 বছরের জন্য খাটাচ্ছি, সুদের হার মনে করো 10%, তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদ কত হবে? I = PRT/100 বসিয়ে দিলে 100 × 10 × 1/100 মানে 10 টাকা, তাই না? চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেই 10 টাকাই হবে। কিন্তু যদি 2 বছরের জন্য খাটানো হতো, তাহলে সরল সুদে যদি আমরা টিটা 2 বছর করতাম, পি 100 রাখতাম আর 100 করতাম, তাহলে কিন্তু যদি আমরা 2 বছরের জন্য করতাম, সেখানে সরল সুদ কিন্তু 20 টাকাই হতো। 1 বছরে সরল সুদ 10 টাকা, 2 বছরে 20 টাকা। কিন্তু এবার যদি আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে করি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা সরলের ক্ষেত্রে করলাম, 1 বছরে দেখলাম 10 টাকা, 2 বছর দেখলাম 20 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কি হবে? 1 বছরে 10 টাকাই হবে, যদি তুমি টি 1 বছর করো 10 টাকাই হবে। কিন্তু যদি টি 2 বছর করো, তখন 10 টাকা তো হবেই, পরের বছরের জন্য আরও 10 টাকা হবে, প্লাস এই 10 টাকার সুদের সুদ হবে। তাহলে সেই 10 টাকাটা আবার খাটবে, সেটা যদি 1% কাটে, তাহলে কত? আরও 1 টাকা যোগ হবে, 21 টাকা হবে। তার মানে আমি বলতে চাইছি, যদি 1 বছর হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান, কিন্তু যদি 2 বছর হয়ে যায়, তখন কিন্তু 2 বছর বা তার বেশি যদি হতে থাকে, তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, একই সুদের হারে নির্দিষ্ট আসলের উপর 2 বছরের সরল সুদ ও 1 বছর পর্যবিষ্ট চক্রবৃদ্ধি সুদ, মানে চক্রবৃদ্ধি সুদটাও 2 বছরেই খাটছে, কিন্তু 1 বছর অন্তর অন্তর সুদটা ডাবলিং হবে, সুদটা বাড়তে থাকবে, সুদের সুদ হতে থাকবে। তাহলে কোন সুদের পরিমাণ কম হবে? অবশ্যই সরল সুদের পরিমাণ কম হবে, 2 বছর বলেছে বলে। আর এখানে বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে কত বছরের জন্য? তাহলে এটা 1 বছরের জন্য, বুঝা গেল? এরপরে দেখো 2019 সালে একটা অঙ্ক পড়েছে, বলছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। 100 টাকা জমা রেখেছিলেন, 2 বছর পরে কত পেলেন তিনি? 121 টাকা। বার্ষিক সুদের হার কত জিজ্ঞাসা করেছে, তার মানে আরটা আমাদের বার করতে হবে। আর দেয়া আছে কি? আসল পি সমান সমান 100 টাকা, সময় কত দেয়া? 2 বছর, 2 ইয়ার। সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ আই প্লাস পি কত দেয়া? 121 টাকা। এবার আমরা চক্রবৃদ্ধি যে সূত্রটা জানি, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র কিন্তু এইটাই। সরল সুদের ক্ষেত্রে আই = ছিল, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে আই প্লাস পি = পি × 1 + r/100⁻t, এটা হচ্ছে সূত্র। এইদিকে সরল সুদের ক্ষেত্রে শুধু আই ছিল, আই = PRT/100 ছিল সরল সুদের ক্ষেত্রে আই, কিন্তু এখানে আই প্লাস পি, ঠিক আছে। এখন আই প্লাস পি এর মান কত? 121 টাকা। পি এর কত? 100, প্লাস 1/r কত বার করতে হবে? /100, আর টি দেওয়া আছে 2। আমরা এইদিকে 121/100 আনলাম,
সমান সমান 1+r/100 মাথায় 2। আচ্ছা, এটাকে 11/10 স্কোয়ার লেখা যাবে সমান সমান 1+r/100 স্কোয়ার। দুদিক থেকে স্কোয়ার তুলে দিলাম, তাহলে 1+r/100 সমান সমান কত হবে? 11/10। বা এখান থেকে r/100 সমান সমান আমরা কী পাবো? 11/10 মাইনাস 1 প্লাস 1টা ওই ধারে নিয়ে গেলে, তার মানে r/100 সমান সমান এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে? 1/10, 0 0 কাটা, r সমান সমান কত হচ্ছে? 10। তাহলে এখানে কত উত্তর আমাদের? 10%। এরপরে দেখো 4-এর দাগ, বলছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। কোনোদিনও হবে এটা? বলছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। যদি 1 বছর হতো তাহলে দুটো সমান হতো, 1 বছরের থেকে বেশি হলেই সরল সুদ আর বেশি হতে পারবে না। এটা বলেছে 2 বছর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, তাহলে এটা মিথ্যা। সরল সুদ বেশি হবে না, চক্রবৃদ্ধি সুদই বেশি হবে। এরপর 2019 সালে কোশ্চেন বলছে যে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। 1 বছরের জন্যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হবে না, দুটোই সেম হবে। তাহলে 1 টাকা যে পার্থক্য বলে, যেটা ওরা ভুল বলেছে, মিথ্যা। এটা আমি আগেও বললাম যে 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় একই হয়। এরা বলছে পার্থক্য 1 টাকা, কোনো পার্থক্য থাকবে না, 1 বছর বলেছে তো। 6-এর দাগ, বলছে যে জল জমে বরফ হলে, এটা 2011 সালে, জল জমে বরফ হলে আয়তনে বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তনে কমে 9.1/11%। এটা কি সত্য না মিথ্যা? আচ্ছা দেখা যাক। একদিকে আমরা জল লিখলাম আর একদিকে বরফ লিখলাম। এখন জল জমে বরফ হলে 100 জল হলে বরফ কত হবে? 110। এখন বরফ যখন কমবে তখন বরফ 100 হলে জল কত? এটাই আমাদের অঙ্ক। এটা তো ছোটো ক্লাসের অঙ্ক। তাহলে তুমি দেখো 110 বরফের আয়তন হলে জল কত হচ্ছে? 100। ঘন একক লিখি, 100 ঘন একক। 1 ঘন একক আয়তন হলে জল কত হবে? 100/110 ঘন একক। আর 100 যদি হয় তখন আয়তন কত হবে? 100 × 100/110, 0 0 কাটা, তার মানে কত হলো? 1000/11 ঘন একক। তাহলে কমছে কতটা? অতএব আয়তন কমে, ছিল 100, তার থেকে বিয়োগ করে দেবো 100 মাইনাস 1000/11, তার মানে 1100 মাইনাস 1000/11, মানে 100/11, মানে 9.1/11% কমে। তাহলে এটা সত্য। ঠিক আছে। এরপরে দেখো 7-এর দাগ, খুব ভালো করে দেখবে এই অঙ্কটা। বলছে যে r% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা করি অঙ্কটা। সুদের হার প্রথম ক্ষেত্রে কত দেয়া? r%। প্রথমে আমাদের আসল কত দেয়া? ধরে নিচ্ছি আমরা আসল p = x টাকা ধরে নিলাম। 8 বছরে কী হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাই না? তাহলে সুদ আসল কত? সুদ আসল আমাদের i+p, সেটা হচ্ছে দ্বিগুণ, মানে 2x টাকা। এবার 2x টাকা দ্বিগুণ বলেছে যেহেতু, আর সময় হচ্ছে 8 বছর। ঠিক আছে, এবার আমরা সূত্রটা কাজে লাগাই যে i+p = p × 1+r/100⁻t। এখানে i+p কত? 2x, p কত? x, 1+r দেয়া নেই, r/100⁸, তাহলে x আউট হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1+r/100⁸ মানে কত? 2। এই অবধি আমরা পেলাম, এটাকে নাম দিলাম 1 নম্বর। এরপরে নেক্সট কী বলেছে দেখো, বলছে কত বছরে 4 গুণ হবে। তাহলে আবার যদি অঙ্কটা করা যায়, সেক্ষেত্রে সেকেন্ড কেজের ক্ষেত্রে r%ই থাকছে, আসল pxই থাকছে, i+p কী করছি? 4 গুণ। কেন বলেছে 4 গুণ করতে হবে? আগের বার 2 গুণ ছিল। t
টিটা এবার বার করতে হবে, তাহলে সূত্র কাজে লাগাও, আই প্লাস পি সমান সমান পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি। এখানে আই প্লাস পি 4x, ওখানে পি এক্স, তাহলে 1+r/100 টু দি পাওয়ার টি। এবার কিন্তু এই টিটা বার করতে হবে, এক্স এক্স কাটা। 4কে কীভাবে লেখা যায়, 2 স্কোয়ার 1+r/100 টু দি পাওয়ার টি। দেখো 2 মানে আবার এইটা ছিল তাই না, তাহলে 1 থেকে আমরা কী লিখতে পারি যে 1+r/100 টু দি পাওয়ার 8, এই 2-এর জায়গায় লিখতে পারি, আর মাথায় ওই 2টা গুণ হয়ে যাবে। এই 2-এর জায়গায় আমরা কী লিখলাম, 1+r/100 টু দি পাওয়ার 8, কেন 2 সমান তাই লেখা যায়, আর মাথায় স্কোয়ারটাই রয়েছে, তাহলে 1+r/100 টু দি পাওয়ার টি। 1+r/100 1+r/100 আউট হলে 16 সমান টি, তাহলে সময় কত, দ্বিতীয় ক্ষেত্রে 16 বছর। এটাই কিন্তু অ্যান্সার। অংশীদারি কারবার চ্যাপ্টার শুরু করা যাক, যেগুলো মাধ্যমিকে পড়েছে সবই করা হচ্ছে, মাধ্যমিকের অঙ্ক সবই করা হচ্ছে। তাহলে মাধ্যমিক 2019 সালে বলছে যে কোনো অংশীদারি ব্যবসায়ে, এমসিকিউ কোশ্চেন এটা, 2 বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/3 হলে তাদের মূলধনের অনুপাত। এখন লভ্যাংশের অনুপাতই মূলধনের অনুপাত, তো এখানে অনুপাতটা কী দেয়া, 1/3। 2 আর 3-এর লসাগু করতে হবে, 2 আর 3-এর লসাগু কত হবে, 6, 6 দিয়ে গুণ করে দাও, 1/2 × 6 = 1/3 × 6, তাহলে এটা 3 হচ্ছে, এটা 2 হচ্ছে, 3:2। দেয়া ছিল লভ্যাংশের অনুপাত, চেয়েছে মূলধন অনুপাত, কিন্তু লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হবে যদি অন্য কোনো শর্ত না দেওয়া থাকে। তো এখানে যেটা লভ্যাংশের অনুপাত তাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে গেলাম, আর এটাই কিন্তু মূলধন অনুপাত, তাহলে অ্যান্সার 3:2। এরপরে 2017 সালের কোশ্চেন বলছে যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে, সত্য না মিথ্যা? তাহলে এর 1 মাস হিসাবে মূলধন কত দেখা যাক, এর 1 মাস হিসাবে মূলধন কত, 10,000 টাকা, খেটেছে পুরো 12 মাস, তাহলে 12, 1 2 3 4টে শূন্য। আচ্ছা, বি এর 1 মাস হিসাবে মূলধন কত হয় দেখা যাক, 20,000 টাকা, কিন্তু খেটেছে 6 মাস, কেন ও 6 মাস পরে এসেছিল, তো সেটাও তো 12, 4টে শূন্য। তাহলে দেখো এ আর বি এর মূলধনের পরিমাণ সমান হয়ে গেছে, তার মানে অনুপাতও সমান হবে, তার মানে তাদের লভ্যাংশ সমান হবে, এটা কিন্তু সত্য। তাহলে বলেছে লভ্যাংশের পরিমাণ সমান হবে, সত্য, কেন, তাদের 1 মাস হিসাবে মূলধন আমরা সেম পেয়েছি। আচ্ছা, বোঝা গেছে তো, 1 মাস হিসাবে মূলধন বলতে এর 10,000 টাকা খেটেছিল পুরো 12 মাস, ওই জন্য 10,000 × 12, আর এর 20,000 টাকা খেটেছে 6 মাস, ওই জন্য 20,000 × 6, এই দুটো গুণ করে সেম হয়েছে, মানে ওদের লভ্যাংশ অনুপাত সেম হবে। এরপরে দেখো 2018 সালের কোশ্চেন বলছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 6 মাস পর বি এর লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেলো, এর লভ্যাংশ কত? তো আমরা দেখি এ ও বি এর মূলধনের অনুপাত আগে দেখি, কি মূলধনের অনুপাত, তো সেটা কত হবে, এর জন্যে 15,000 আর বি এর জন্য 45,000, 15,000 দিয়ে ভাগ করলে 1:3, 15,000কে 15,000 আর 3 × 45, 1:3। আমরা বি পেয়েছে 3,030 টাকা, তো ধরি যে এর লভ্যাংশ কত, এক্স টাকা ধরে নিই, তাহলে শর্তানুসারে আমি কি বলেছি যে মূলধনের অনুপাতই আমাদের লাভের অনুপাত, তাও এখানে লাভ মূলধন অনুপাত কী ছিল, 1:3, তো লাভ কি, এ লভ্যাংশ এক্স আর বি এর 3,030 টাকা, এটাই হবে, তার মানে 1/3 = x/3,030, কোনাকুনি গুণ করে দাও, 3x = 3,030, x = 3,030/3, কেটে গেলে 1 0 1 0, এত টাকা। এইটা কিন্তু এটা আমরা এটা কি করলাম, এটা হচ্ছে মূলধনের অনুপাত আর এটা লভ্যাংশের অনুপাত, এটা এর জন্য ছিল 1 আর বি এর জন্য ছিল 3 মূলধনের অনুপাতটা, আর লভ্যাংশ এর জন্য এক্স, এটা আগে লিখতে হবে যেহেতু এই অনুপাতে এ আগে লেখা, এখানেও এক্স আগে, = বি হচ্ছে 3,030, আমরা এস টু বি করে দিলাম, দুটো করে দিলে সমান হয়ে গেল, 3,030 টাকা থেকে আমরা বি এর ছিল আর এর কত পেলাম, 1,010 টাকা।
এবার 2017 সালের কোশ্চেন বলছে কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দেড় গুণ। তাহলে আমরা বি এরটা ধরে নিই, ধরি বি হচ্ছে এক্স টাকা, তাহলে এ কত, তার দেড় গুণ মানে 3/2 এক্স টাকা। দেড় বলতে 3/2। ওই ব্যবসায় বছরের শেষে বি 1500 টাকা পেলে এ কত পাবে? ধরি এ পায় পি টাকা আর বি পেয়েছিল কত, 1500 টাকা। আচ্ছা, এখানে এ আর বি এর তাহলে মূলধন অনুপাত কি হচ্ছে? 3/2x:1। তার মানে এক্স এক্স তুলে দিলে 3/2:1, তার মানে 3:2। এটা হলো এ আর বি এর মূলধনের অনুপাত। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারবো যে মূলধনের অনুপাতই লাভের অনুপাত। তাহলে মূলধন অনুপাত যদি 3:2 হয়, লাভের অনুপাত এখানে কি? P:1500। আগের অঙ্কটার মতো, মানে 3/2 = P/1500। তার মানে P = 3/2 কোনো কোনো গুণ করে দিলে ইন্টু 1500। এটা 750, তার মানে 300 0, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 22, 2250 টাকা। সেটা কিন্তু কে পাবে? এ লভ্যাংশ চেয়েছে, এটাই পাবে। এরপরে দেখো 5-এর দাগ, লাস্ট অঙ্ক এটা। এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে? এখন আমি বললাম যে মূলধনের অনুপাতই লাভের অনুপাত। তাহলে এখানে আমরা ধরে নিতেই পারি যে প্রথম জনের লাভ 3x টাকা, দ্বিতীয় জনের লাভ 5x টাকা। আচ্ছা, তৃতীয় জনের লাভ 8 আছে, তাহলে 8x টাকা। কি বলেছে? প্রথম জন আর তৃতীয় জনের মধ্যে পার্থক্যটা 60 টাকা। তার মানে 8x - 3x, শর্তানুসারে 8x - 3x = 60 টাকা। তার মানে 5x = 60 টাকা। তার মানে x = 5×60 12 টাকা। চেয়েছে কি? চেয়েছে যে কত টাকা মোট লাভ হয়েছিল। তো আমরা করতে পারি মোট লাভ হচ্ছে 3 জনের যা মোট লাভ সেটাই 3x + 5x + 8x, এটা হবে 16x, মানে 16 × 12। ক্যালকুলেশন করো, 6 × 72, 2 হাতে 7, 12 কে 12 আর 7 19, 192 টাকা। এটাই কিন্তু মোট লাভ। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে দেখো।